এই মেয়ের জ্বর হলে কেউ যাবে না ওর কাছে, ডাক্তারও আনা হবে না এই বাসায়। বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর হয়, তাও কেন সারা রাত বৃষ্টিতে ভিজে এসেছে। ছোট থাম, মেয়ে মানুষ একটু না হয় ভিজেছে তাই বলে এত রেগে যাওয়ার কি আছে? আর জ্বর হলে তো ডাক্তার আনা লাগবে না। আমাদের রুদ্র আছে কিসের জন্য? এখনই একটু আধটু মজা করবে, বিয়ের পর তো আর করবে না। নূর খুশিতে ওর বড় আম্মুকে জড়িয়ে ধরার সাথে সাথে হাঁচুও বলে হাসি দেওয়া শুরু করলো। আনিতা বেগম রেগে নূরের দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেলেন। নূর, তুই একদম কাজটা ঠিক করিসনি। জানিসই তো বৃষ্টিতে জ্বর চলে আসে, তাও কেন ভিজতে গেলি? তাড়াতাড়ি গিয়ে কাপড় চেঞ্জ কর যা। নূর কাপড় চেঞ্জ করে রুমের লাইট নিভিয়ে দরজা জানালা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর একটু পর পর হাঁচি দিচ্ছে। রাত এত বাড়ছে, বাড়ির সবার চিন্তাও বেড়ে চলেছে। নূর কলেজ থেকে এসে যে দরজা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে, এখনও ওঠেনি, দরজাও খুলেনি। সবাই একে একে এসে দরজা ধাক্কিয়ে গেছে। অনেকে ডেকেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। আনিতা বেগম কান্না শুরু করেছেন। মেয়েটার কি হলো? দরজা কেন খুলছে না? কলেজ থেকে এসে কিছুই খায়নি, কেন যে উনি মেয়েকে বললেন? রাতে 10টায় আবির বাসায় এসে চমকে উঠল। বাসার সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আনিতা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। আবির গিয়ে ওর আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। উনি সব খুলে বলার সাথে সাথে আবির বুঝল নূর কেন দরজা খুলছে না। আবির নূরের দরজা ধাক্কা দিয়ে বুঝলো ভেতর থেকে লাগানো। তারপর রুদ্রের রুমের সামনে গেল, গিয়ে দেখে দরজায় তালা ঝুলানো। সাথে সাথে রুদ্রকে কল দিল বাসায় আসার জন্য। রুদ্র বাসায় এসে শুনল নূরের কথা। আবির বলল, তোর রুমের দরজা খোল। আমার রুমে কি আছে? নূর যেই রুমে থাকে সেটা তো আগে আমার রুম ছিল। ওই রুম থেকে পাইপ দিয়ে তোর রুমে আসা যায়? রুদ্র দরজা খুলে দিল। আবির পাইপ দিয়ে নূরের রুমে ঢুকেই আগে দরজা খুলল। সবাই নূরের রুমে ঢুকে দেখে নূর শুয়ে আছে। মাহি গিয়ে নূরের শরীর হাত দিতেই চমকে উঠল। নূরের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। মাহি ইশারায় রুদ্রকে বলল দেখতে। রুদ্র নূরের কপালে হাত রেখে বলে উঠল, এই মেয়েরা তো জ্বর উঠলো কিভাবে? সকালেও তো ভালো ছিল। আনিতা বেগম আবার কান্না শুরু করলো। ভাইয়া, ও বৃষ্টিতে ভিজে বাসায় এসেছিল। রুদ্রের মন চাইল নূরকে ঘুম থেকে তুলে ঠাটি একটা থাপ্পড় বসাতে। আবার মাথা আসলো বাসার সবাই ওর রুমে, তাও ও উঠছে না কেন। নূরকে কয়েকবার ডাক দিয়ে তারপর পানি নিয়ে ওর চোখে মুখে ছিটা মারল। অনেকক্ষণ পর নূর অনেক কষ্টে চোখ খুলল। আবার আস্তে করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। ছোট আম্মুও কিছু কি খেয়েছে? আনিতা বেগম বললেন, নূর কিছুই খায়নি। মাহি গিয়ে নূরের জন্য খাবার নিয়ে আসলো। জোর করে 2 লোকমা খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। আনিতা বেগম মাহি বাদে সবাই নিজেদের রুমে চলে গেল। রাতে অনেকে বুঝিয়ে আনিতা বেগমকে মাহি রুমে পাঠিয়ে দিল। হঠাৎ মধ্যরাতে মাহির ফোনটা বেজে উঠল। মাহি তাকিয়ে দেখে মোবাইলের স্ক্রিনে ফায়াজ নামটা জলজল করছে। পর্ব 24। সেই বৃষ্টিতে ভেজার পর টানা 3 দিন তুমুল জ্বর ছিল। এত জ্বর এসেছিল যে বিছানা থেকে উঠতে পারেনি নূর। এই 3 দিন মাহি আর রুদ্র ওর খুব খেয়াল রেখেছে। মাহি তো 5 মিনিটের জন্য নূরকে রেখে কোথাও যায়নি, ভার্সিটিতেও যায়নি। 3টা দিন বেহুশের মতো পড়ে থেকে 4র্থ দিনে প্রায় অনেকটাই সুস্থ হয়েছে। আজ ইরিন ফোন দিয়ে জানিয়েছে ক্লাস টেস্ট পরীক্ষা আজকে। ও যদি সুস্থ হয় তাহলে যেন আসে। নূর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। পেছন থেকে আনিতা বেগম অনেকবার ডাকলেন মেডিসিন খেয়ে যাওয়ার জন্য। ঔষধ দেখলেই নূরের শরীর গুলায়। ক্লাসরুমে নূর আর ইরিন বসে কথা বলছে। এমন সময় কয়েকটা ছেলে মেয়ে এসে বলল, সরি নূর, আমাদের ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি ওই দিন তোমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি। তোমার সাথে বাজে ব্যবহারের জন্য আমরা লজ্জিত। নূর দেখলো ওই দিন ওকে আর শুভ ভাইকে নিয়ে অপমান করা ক্লাসের ছেলেমেয়েগুলো আজকে ওর কাছে ক্ষমা চাচ্ছে। ওর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি আর বেশি সময় থাকলো না। পাশে থেকে একটা ছেলে বলে উঠল, সরি ভাবি, আপনার আগে বলা উচিত ছিল। আপনি শুভ ভাইয়ের হবু বউ, তাহলে তো আমরা আপনাকে ভুলেও কিছু বলতাম না। নূরের কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বের হচ্ছে রাগে। চোখ মুখ খিসে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। একটু সামনে যেতেই ফায়াজ স্যারের সামনে পড়ল। ফায়াজ নূরকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেমন আছো নূর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জ্বর কমেছে? একদম ভালো হয়ে গেছে স্যার।
তাহলে ক্লাসরুম ছেড়ে ওদিকে কোথায় যাচ্ছ? ভালো লাগছে না স্যার, তাই বললাম ডক্টরের কাছে যাওয়া যাক। একটু আগেই তো বললে ভালো হয়ে গেছো, আবার ডাক্তারের কাছে কেন? উফ স্যার, আপনি এসব গোয়েন্দাগিরি না করে রাত 12টায় লোকের বাসায় বারান্দায় ঢিল না মেরে জলদি বিয়ে করে নেওয়ার প্ল্যান করবেন, কাজে দেবে। ফায়াজ নূরের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে হেসে উঠল। যাই বলো নূর, তোমরা দুই বোন খুবই ডেঞ্জারাস মহিলা। মহিলা? ফায়াজ নূরের মুখের দিকে তাকিয়ে আবার হেসে দিল। নূরও ফায়াজের দিকে তাকিয়ে হেসে উঠল। এই কয়দিনে ফায়াজের সাথে খুব ভাব জমে গেছে। আবির আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আদিবা ছাড়ানোর চেষ্টা করতে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আদিবার এখন ভীষণ রাগ হচ্ছে। আদিবা মনে মনে বলছে, এই বেটাকে তো বিয়ের আগে একদম ভদ্র ছেলে মনে হয়েছে, উফ এখন তো একদম লুচুদের খাতায় নাম উঠিয়ে ফেলেছে। একটু পরেই আমার আবার নিচের থেকে ডাক পড়বে, দরজাটাও খোলা, কেউ যদি আমাকে দেখে তাহলে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। আপনি অফিস থেকে কেন এসেছেন? ঘরে সুন্দরী বউ রেখে কাজে মন বসে না, তাই বসের থেকে ছুটি নিয়ে চলে আসলাম। ভাবছি হানিমুনে যাব। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? আদিবার হানিমুনের কথা শুনেই চোখ কপালে। কলেজ ছুটির পর নূর বাসায় না এসে হসপিটালে চলে গেল ইরিনের আম্মুকে দেখতে। আন্টি হার্ট অ্যাটাক করেছে, হসপিটাল ভর্তি। নূরকে দেখে ইরিনের আম্মু অনেক খুশি হলেন। উনার সাথে অনেকক্ষণ কথা বলে উঠে দাঁড়ালো নূর। তাহলে আন্টি আসি? আচ্ছা মা, ইরিনের সাথে আমাদের বাসায় আসবে, ঠিক আছে? অবশ্যই আসবো আন্টি। নূরকে এগিয়ে দিতে ইরিন ও নূরের সাথে বের হলো। আসার সময় হঠাৎ চোখ আটকে গেল একটা পরিচিত মুখের মধ্যে। পাশের কেবিনে রুদ্রকে দেখে অবাক হয়ে গেল নূর। কি হয়েছে বলে তাকিয়ে ওর চোখ খুশিতে চিকচিক করে উঠল। পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভুলেও আর কারো উপর ক্রাশ খাবো না, আমি ভালো মেয়ে হয়ে গেছি। রুদ্র রোগী দেখে কেবিন থেকে বের হয়ে সামনে থেকে অবাক হয়ে গেল। নূর, তুমি এখানে কেন? নূর হালকা হেসে ওর পাশে ইরিনকে দেখিয়ে বলল, ওর আম্মুকে দেখতে এসেছি। ইরিন ভদ্রমেয়ের মতো সালাম দিল। রুদ্র সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ ইরিনের সাথে পরিচিত হলো। রুদ্র ইরিনের সাথে কথা বলে নূরের দিকে এগিয়ে এসে নূরের কপালে হাত রেখে দেখল জ্বর আছে কি নেই। নূর প্রথম ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিল। রুদ্র নূরকে আর ইরিনকে বলল ওর কেবিনে যেতে। নূর বলল বাসায় যাবে, অন্য একদিন আসলে কেবিনে যাবে। ইরিনও বলল পরে কোনো এক সময় যাবে। রুদ্র চলে যেতেই ইরিন বলে উঠল, দোস্ত, এত সুন্দর পোলা ঘরে থাকতে তুই এখনো সিঙ্গেল কেমনে? আমি হলে কবে টুকুস করে প্রেম করে বিয়ে করে 4-5টার বাচ্চার মা হয়ে যেতাম। নূর ইরিনের কথা শুনে রাগ করল না, হু হু করে হেসে উঠল। সাথে ইরিনও হেসে দিল। মাহি ভার্সিটি থেকে বের হতেই সামনে ফায়াজ পড়ল। আসসালামু আলাইকুম স্যার। ফায়াজ সালামের উত্তর দিয়ে বলল, মাহি, একটা কথা ছিল, তুমি কি ফ্রি আছো? জি স্যার। আসলে আমার সাথে একটু মার্কেটে যাবে? আমি তো মেয়েদের কিছুই চিনি না, বুঝি না, তাই তোমাকে দেখে বললাম। কার জন্য? আম্মুর আজকে বার্থডে, তাই ভাবলাম হঠাৎ কিছু নিয়ে চমকে দিই। মাহি খুশি হয়ে বলল, তাহলে দাঁড়িয়ে আছেন কেন, চলুন। রাতে রুমে শুয়ে গল্পের বই পড়ছে নূর। মাহি নূরের রুমে ঢুকে নূরকে টান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর খুশিতে নূরকে নিয়ে ঘোরা শুরু করলো। মাহি খুশিতে কি করছে সে নিজেও বুঝছে না। নূর অবাক হয়ে গেছে মাহির এমন পাগলামি দেখে। আস্তে আস্তে আপু, আমি পড়ে যাবো তো। নূর, নূর, আমি আজকে এত এত খুশি যা আমি তোকে কেন কাউকে বলে বোঝাতে পারবো না। নূর অবাক হয়ে বলে উঠল, কেন রে, তুই কি কোনো জব পেয়েছিস নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? মাহি লাজুক হেসে মাথা নাড়ল। নূর কিছুক্ষণ থমকে তাকিয়েছে। মাহি অবাক হয়ে বলল, কি হয়েছে নূর, কিছু বলছিস না কেন? নূর একটু হাসার চেষ্টা করে বলল, সত্যি আপু, তোর বিয়ে ঠিক হয়ে গেছে নাকি আমার সাথে মজা করছিস? তোর কি মনে হয় বিয়ের মতো এমন একটা সিরিয়াস কথা নিয়ে আমি মিথ্যে বলবো? বলে বিছানায় বসলো মাহি। মাহির বিয়ের কথা শুনে নূরের চোখের সামনে ফায়াজের মুখটা ভেসে উঠল। ছেলের নাম কি, বাসা কোথায়, বিয়ে ঠিক হলো কবে, তোমাকে দেখতে আসলোই বা কবে? ওরে বোন, একটু শ্বাস ফেলে প্রশ্ন কর। আর ছেলে দূরের কেউ না। নূরের মুখে হালকা হাসি ফুটে উঠল। মনে মনে বলে উঠল, তাহলে কি ফায়াজ স্যার? নূর খুশিতে মাহিকে জড়িয়ে ধরে বলে উঠল, তাহলে ছেলেটা কে শুনি? আমাদের রুদ্র ভাইয়া।
বলে দুহাতে মুখ ঢেকে নিল। নূরের মনে হচ্ছে ও ভুল শুনেছে। রুদ্র ভাইয়া, এটা কি করে হতে পারে? আর আপু এত খুশি, আপু কি আগে থেকে ভাইয়াকে পছন্দ করতো? আর রুদ্র ভাইয়াকে দেখে তো মনে হয়নি কখনো আপুকে ভালোবাসে। মাহি আবার বলে উঠল, দেখলি রুদ্র ভাইয়াকে দেখে তো একদমই মনে হয়নি উনি আমাকে পছন্দ করেন, কিন্তু তলে তলে বিয়ের প্রস্তাবও ওনার আম্মুকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে রাতে বিয়ের তারিখ ঠিক করবে সবাই বসে। নূর অবাক হয়ে গেল মাহির কথা শুনে। ওর কেন বারবার ফায়াজের মুখটা ভেসে উঠছে, যে মুখটা যেটা প্রতিদিন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মাহির বারান্দার দিকে। তাহলে কি আরও একজনের মন ভাঙার গল্প শোনা যাবে? একতরফা ভালোবাসার গল্প? রুদ্র ভাইয়া কি একবারও বুঝতে পারেনি তার বেস্ট ফ্রেন্ডের মনের খবর নাকি রুহির মতো সব বেস্ট ফ্রেন্ড তার বন্ধুর মন ভেঙে শান্তি পায়? ফায়াজ রাতে মাহিকে পড়াতে সে শুনতে পায় মাহির বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তে ফায়াজের চোখ দুটো লাল হয়ে গেছে। রাগে ফায়াজ হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ও কখনো কারো বাসায় গিয়ে টিউশনি করায় না। রুদ্র একবার বলার সাথে সাথে রাজি হয়ে গেছিল, কারণ মেয়েটা যে মাহি ছিল। ছেলের বাসা কোথায়? মাহি লজ্জামাখা মুখে বলে উঠল, স্যার, ছেলেটা রুদ্র ভাইয়া। ফায়াজ হঠাৎ একদম শান্ত হয়ে গেল। না চাইতেও চোখের কোণে পানি জমা হচ্ছে। মুচকি হেসে বলে উঠল, আরে বাহ, খুব ভালো। তো বিয়ে কবে? আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাও একবার বলার প্রয়োজন মনে করলো না। ফায়াজ মাহির রুম থেকে বেরিয়ে চলে যাবে এমন সময় নূর পিছন থেকে ডেকে উঠল। ফায়াজ পিছন ফিরে নূরকে দেখে হাসার চেষ্টা করে বলল, কিছু বলবে নূর? নূর ফায়াজের চোখের দিকে তাকালো। চোখে চিকচিক করা হালকা পানি, ঠোঁটে হাসি মারাত্মক লাগছে ফায়াজকে। ওর আফসোস হচ্ছে কেন এই মানুষটার এমন মন কাড়া হাসি ওর বোনের চোখে পড়ল না। এই যে চোখে চিকচিক করা জলটা, এটা হলো না বলতে পারা কথাগুলোর ব্যথা। এই ব্যথাগুলো সবার সামনে দেখানো যায় না। সবাই যে এই ব্যথা বোঝে না, যাকে বোঝানো প্রয়োজন সে না বুঝে নিলে অন্য কাউকে বলে লাভ কি? যে সে কতটা ব্যর্থ, নিজের ব্যর্থতার গল্প। কি হলো নূর, কিছু বলবে? না না স্যার, কিছু বলবো না। ফায়াজ ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথে আনিতা বেগম ফায়াজকে খাবার খেয়ে যাওয়ার জন্য জেদ ধরে বসলেন। ওনার জেদের কাছে পরাজিত হয়ে খাবার খেয়ে যেতে হলো ফায়াজকে। আনিতা বেগম মনে করেন ফায়াজ যেন ওনার ছেলের মতো। এই ছেলেটার প্রতি ওনার মায়া জমে গেছে। প্রতিদিন মাহিকে পড়িয়ে যাওয়ার সময় খাবার না খাইয়ে ছাড়েন না। বিয়ের তারিখ ঠিক হয়েছে আজ থেকে 3 দিন পর বিয়ে। মাহি তো খুশিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বুকে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। চোখের পলকে যেন 2টা দিন চলে গেল। আজ বাদে কাল বিয়ে। চৌধুরী বাড়ির ছেলেদের শেষ বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি রাখেনি। ফুলে ফুলে পুরো বাড়ি সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। আত্মীয় স্বজনে বাড়ি টইটুম্বুর। বিয়ের আগের দিন এত মানুষ আসার মানেটা বুঝলো না নূর। ঠিক আছে, বিয়ে দাওয়াতে দিয়েছে, কালকে আসবে। আজ এসে কেন বাড়িটাকে মাছের বাজার মতো বানিয়ে রেখেছে? বরকনে তো এক বাড়ির, তাই 2 পক্ষের আত্মীয় স্বজনরাও এক বাড়িতে এসেছে, তাই বাড়িতে এত মেহমান। হলুদ সন্ধ্যায় মাহিকে খুব সুন্দর করে হলুদ আর লাল পাড়ের শাড়ি, হলুদ আর লাল মিশ্রিত গহনা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মাহি তো দেখতে এমনিতে মাশাআল্লাহ খুব সুন্দর। পার্লারের মেয়েরা মাহিকে সাজিয়ে নূরের দিকে তাকালো। নূর গালে হাত দিয়ে ওর আপুর দিকে তাকিয়ে আছে। মাহি নূরকে ঠিক হয়ে দাঁড়াতে বলল। ওনারা শাড়ি পরাবে। নূর বিরক্তিতে মহিলাগুলোর দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি আমি পরে নিতে পারবো, আপনার রুম থেকে বের হন। যেহেতু ওনাদের কাজ শেষ, তাই ওনারা বেরিয়ে যেতে নিলে মাহি রেগে বলে ওঠে, আপনারা দাঁড়ান। আর তুই বেশি পণ্ডিত হয়ে গেছিস না? চুপচাপ দাঁড়া এখানে। তোকে আমার মতো সাজিয়ে তারপর তারা বের হবে, আর না হলে আমি একে একে সব খুলে ফেলবো। নূর নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে ওনাদের বলো আরো 5 মিনিট অপেক্ষা করতে। মাহি এক ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো, কেন? ইরিন আসছে তাই, একসাথে হলুদের জন্য রেডি হব। মাহির হঠাৎ আদিবার কথা মনে পড়ল। ইস, বিয়ের খুশিতে সে তো আদিবার রেডি হওয়ার কথাই ভুলে গেছে। মাহি নীলকে ফোন দিল ওর রুমে আসার জন্য। কিছুক্ষণ পর রুমের দরজায় ঠক ঠক আওয়াজ হতেই নূর এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতে দেখলো নীল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। হনুমানের মতো মুখ করে আসছিস কেন? একদম হনুমান বলবি না, নিজের চেহারা একবার আয়নার মধ্যে দেখ গিয়ে। পেঁচার মধ্যে মুখ করে তাকিয়ে আসিস। আর আমার মতো একটা সুদর্শন যুবককে হনুমান বলে তোর জীবনেও বিয়ে হবে না। কি তুই সুদর্শন যুবক?
বলেই নূর হাসা শুরু করলো। আজারা পেঁচাল বাদ দি, আগে বল হরিণ কই? আসতে বল নাই? কেন? ওকে দিয়ে তোর কি কাজ? আর ও কেন আসবে আমাদের বাড়ির বিয়েতে? ও এই বাড়ির কি হয়? ও জাস্ট আমার কলেজের ফ্রেন্ড। নীল রেগে বলে উঠল, তোর মেয়েরা 1 নম্বর পাল্টিবাজ। এতদিন গলায় গলা বাপ, আর আজকে জাস্ট ফ্রেন্ড হয়ে গেল। শহর যাও সামনে থেকে। নূর কিছু বলবে তার আগে মাহি ভেতর থেকে নীলকে বলল, ওই ঝগড়া থামা, আমার গায়ে হলুদ শেষ হয়ে যাবে, তোরা দুজনের ঝগড়া শেষ হবে না। নীল গিয়ে আদিবাকে বল মাহি ডাকছে। ইরিন আসার পর নূর বলল আগে ইরিনকে সুন্দর করে সাজিয়ে দিতে। ইরিনের পর আদিবাকে সাজালো, তারপর শুভ্রতা, তারপর নূর। সবাইকে ঠিক একরকমভাবে সাজিয়েছে, শুধু মাহির সাজটা একটু ভিন্ন, যেন বউকে চিনতে অসুবিধা না হয়। আর এদিকে আমাদের রুহি ভাবি ওনার ঠিক করা পার্লারের মেয়েদের কাছে সেজেছে, তাকেও খুব সুন্দর লাগছে। ছেলেরা সবাই পরেছে হলুদ পাঞ্জাবিতে লাল সাদা সুতোর কাজ করা। রুদ্রর আব্বু রেগে নিজের রুমে বসে আছেন। ছেলে তার দিন দিন বেয়াদবের খাতায় নাম তুলে দিচ্ছে। আজ তার গায়ে হলুদ, বাড়ি ভর্তি লোকজন, কিন্তু ছেলের কোনো খবর নেই। বিয়ের জন্য তো 2 দিনের ছুটি নিতে পারে হসপিটাল থেকে। এই নিয়ে না হয় 100+ কলের উপরে কল দেওয়া হয়ে গেছে, কিন্তু রুদ্র কল রিসিভ করছে না। ছাদে খুব সুন্দর করে হলুদের স্টেজ সাজিয়েছে। মাহিকে নিয়ে সবাই ছাদে গেল। একটু পর মেহেদি দিয়ে যাওয়ার জন্য পার্লার থেকে মেয়ে আসবে। নীল সাথে করে 4টা মেয়ে নিয়ে ছাদে আসলো। নীলের সাথে 4টা সুন্দরী মেয়ে দেখে ইরিন রেগে নূরের হাত খামছে ধরল। নূর হঠাৎ এমন আক্রমণে আহ বলে আর্তনাদ করে উঠল। নূরের মুখে আর্তনাদ শুনে সাথে সাথে ইরিন ছেড়ে দিল নূরের হাত। অপরাধের মতো মুখ করে নূরের দিকে তাকালো। নূর হেসে বলে উঠল, একদম এভাবে তাকাবি না। সরি জান্স, এই নীলের সাথে মেগুলাকে। নূর চোখ বড় বড় করে বলে উঠল, তুই জেলাস? ইরিন নূরের থেকে চোখ সরিয়ে বলে উঠল, মোটেও না। মেয়েগুলো এসে মাহির সামনে একজন বসলো, বাকি 3জন শুভ্রতা আদিবাকে দিয়ে দিচ্ছে। নূর আর ইরিনের সামনে একজন দাঁড়িয়ে আছে। আপনি ইরিনকে দিয়ে দিন, আমি মেহেদি দিব না। তুই না দিলে আমিও দিব না নূর। চুপচাপ বসে থাক, বেশি কথা একদম বলবি না। মাহিকে মেহেদি পড়ানো মেয়েটা বলে উঠল, পু, বরের নামটা একটু বলেন। এমন সময় ছাদে প্রবেশ করলো রুদ্র আর ফায়াজ। ফায়াজ কালো পাঞ্জাবি পরেছে। শ্যামলা চেহারার পুরুষটাকে কালো রংটায় মারাত্মক সুন্দর লাগছে। আর রুদ্র সাদা শার্ট আর কালো ট্রাউজার। রুদ্রের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল নূর। ব্যাটার আজ বাদে কাল বিয়ে, আজ গায়ে হলুদ, সে কিনা শার্ট আর ট্রাউজার পরে আছে। মাহি ফায়াজের দিকে তাকিয়ে বলে উঠল, ফায়াজ? মেহেদি পরানো মেয়েটা ভাবল হয়তো বরের নাম ফায়াজ। সুন্দর করে মাহির হাতে ফায়াজের নামটা লিখে দিল। ফায়াজ ছাদে এসে মাহির দিকে একবারও তাকালো না। ওই দিনের পর একটা কলও দেয়নি, রাস্তার পাশে এসেও দাঁড়ায়নি। রুদ্র গিয়ে মাহির কাছে কি যেন বলল। মাহি লজ্জায় মাথা নিচু করে মাথা নাড়ালো। নূর এটা দেখে রেগে নিচে নেমে গেল। ইরিন ও মেহেদি দেওয়া বাদ দিয়ে নূরের পিছু পিছু দৌড় দিল। ছাদে এখন কেউই নেই, সবাইকে নিচে নামিয়ে দিয়েছে রুদ্র। ছাদের পাশাপাশি দাঁড়িয়েছে রুদ্র আর মাহি। মাহি লজ্জায় রুদ্রের উল্টো দিকে ফিরে আছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সব লজ্জা যেন মাহির মধ্যে সে ভিড় জমিয়েছে। রুদ্র নীরবতা ভেঙে বলে উঠল, মাহি তুমি কি এই বিয়েতে রাজি? মাহি রুদ্রের কথায় অবাক না হয়ে মনে মনে বলে উঠল, এটা কেমন কথা রে ভাই? আমাকে দেখে কি মনে হয় আমি রাজি না? কাল বিয়ে, আজ এমন আজগুবি চিন্তা ভাবনা মানে কি? জি ভাই, আমি রাজি। রুদ্রের নির্লিপ্ত জবাব, কিন্তু আমি রাজি না। মাহি চমকে রুদ্রের দিকে তাকালো। না, রুদ্রের মুখ দেখে তা মনে হয় না, উনি মজা করছে। মাহি চোখ মুখ শক্ত করে বলে উঠল, আপনি জানেন আপনি কি বলছেন? জানি মাহি, আমি যেটা বলছি এটা এই মুহূর্তের জন্য একদম বলা উচিত নয়, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন জানতে পারি? এক, মনে তো আর 2 জনকে জায়গা দেওয়া যায় না। সেটা এতদিনে মনে হলো? আজ বাদে কাল বিয়ে, আর আপনি এখন বলছেন? আমি আরো আগে বলতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। আপনি কি এটা ছেলে খেলা পেয়েছেন? সময় হয়ে ওঠেনি এই কথাটা বলতে কি একটা দিন লেগেছে তো, না হয় 5 মিনিট লাগতো। এই সময়টাও আপনার কাছে হয়ে ওঠেনি? ওকে, সব বাদ। কালকে এতগুলো মানুষ, বড় আব্বু কি জবাব দিবে একবার ভেবে দেখেছেন? তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে মাহি, শান্ত হয়ে কথা বলো। আমি চাইলে? নিজে বড় আম্মুকে বললেন বিয়ের কথা,
আবার আপনি বলছেন অন্য কাউকে ভালোবাসেন। মাঝখানে আমার এই ছোট্ট মনটাকে কেন টানলেন রুদ্র ভাইয়া? ছলছল চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল মাহি। রুদ্রের সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমি তো তোমার কথা বলিনি, ঘরের মেয়ে বলেছি। সেটাই তো, ঘরের মেয়ে বলছেন। ঘরের মেয়ে বলতে আর কাকে বুঝিয়েছেন? কেন, আর কেউ নেই? মাহি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, নূর। রুদ্র কিছু বলল না। আপনার বড় আম্মুকে নূরের নামটা বলার দরকার ছিল, কারণ এখন ঘরে বড় আমি, আর তাই তার ঘরের মেয়ে বলাতে আমাকে বুঝিয়েছে। তুমি চাইলে সব ঠিক হতে পারে মাহি। রুদ্রের কণ্ঠে কি ছিল আকুতি? মাহি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কিভাবে? রুদ্রের চোখ পড়ল মাহির মেহেদি দেওয়া হাতে, যেখানে বরের জায়গায় ফায়াজ নামটা জলজল করছে। চোখ সরিয়ে রুদ্র মুস্কি হেসে বলল, তুমি খুব ভালো জানো। এখন কিভাবে ঠিক করবে? মাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রিয় মানুষটির না হয় এইটুকু উপকার করলো। ঠিক আছে। রুদ্র মাহির মুখে ঠিক আছে শুনে খুশিতে মাহিকে জড়িয়ে ধরল। মাহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ছাদ থেকে নেমে যেতেই মাহি হু হু করে কেঁদে উঠল। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল। এই কয়দিন সাজানো হাজারো স্বপ্নগুলো কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? সবই কি নিয়তির খেলা? আধা ঘন্টা পর মাহি ছাদ থেকে নেমে ফায়াজকে খোঁজা শুরু করলো। ড্রয়িং রুমে সবার সাথে বসে আড্ডা দিচ্ছে ফায়াজ। মাহি গিয়ে ফায়াজের সামনে দাঁড়ালো। ফায়াজ এই 4 দিনে এই প্রথম মাহির দিকে চোখ তুলে তাকালো। মাহি ফায়াজের হাত ধরে হাঁটা শুরু করলো। ফায়াজ অবাক হয়ে মাহির দিকে তাকিয়েছে। এই মেয়ের আবার কি হলো? মাহি গিয়ে থামলো বড় আব্বুর সামনে। উনি মাহিকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহি, কিছু বলবি মা? মাহি চোখ গুড়িয়ে দেখলো এখানে ওর আম্মু, বড় আম্মু, আব্বু, বড় আব্বু সহ ফুপিমণি সবাই বসে আছে। বড় আব্বু, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে প্লিজ? বড় আব্বু কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেওয়ার মতো হলে দিব। মাহি ভয়ে ফায়াজের হাতটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে বলে উঠল, আমি ফায়াজ স্যারকে ভালোবাসি, আমি ফায়াজ স্যারকে ভালোবাসি। কথাটা শুনেই ফায়াজ চমকে মাহির দিকে তাকালো। ও কি সত্যি শুনলো নাকি কোনো ঘুরে আসে সে? মাহির বড় আব্বু বলে উঠল, মাহি, তুমি কি বলছো বুঝতে পারছো? বাড়ি ভর্তি মানুষ, আর কালকে তোমার আর রুদ্রের বিয়ে, আজ তুমি বলছো অন্য কাউকে ভালোবাসো? মাহির আব্বু অবাক হয়ে তাকিয়েছে নিজের আদরের মেয়ের দিকে। ওনার ছেলে নেই, তাই অন্য বাবাদের মতো নিজের মেয়েদের ঘরে আটকে রাখেননি। ওনার পুরো বিশ্বাস ছিল মেয়েরা এমন কিছু কখনো করবে না যাতে ওনার মাথা সবার সামনে নিচু হয়ে যায়। কিন্তু আজ ওনার মেয়ে ওনার সব বিশ্বাসের এই মর্যাদা দিল। মাহি ছলছল চোখে বাবার দিকে তাকালো। সে তো তার বাবার বিশ্বাস ভাঙতে চায়নি। সে আজ পরিস্থিতির শিকার। আনিতা বেগম উঠে এসে মাহির সামনে দাঁড়ালো। মাহি নিচের দিকে তাকিয়েছে, ভয়ে হাত পা কাঁপছে। মাহি, তুই আমার বড় সন্তান। আমি তোর কোনো কিছুর অভাব রাখিনি। যখন যা চেয়েছিস তার থেকেও বেশি এনে দিয়েছি। কাল বিয়ে আর তোর আজকে মনে হলো তুই ফায়াজকে ভালোবাসিস। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। হঠাৎ আনিতা বেগমের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। মাহির গালে পরপর 4 থেকে 5টা থাপ্পড় মেরে বসলেন। কেউ ভাবতেও পারেনি এই শান্ত মহিলা হঠাৎ এভাবে রেগে যাবেন। ফাজলামো পেয়েছো তুমি। এটা পুতুল খেলা যে এতদিন বিয়ে নিয়ে নাচানাচি করলে রুদ্রকে বিয়ে করবে বলে, আর বিয়ের আগের দিন মনে হলো ফায়াজকে ভালোবাসো। আনিতা বেগমকে শায়লা বেগম টেনে মাহির সামনে নিয়ে গেলেন। কোনোদিনও আনিতা বেগম তার মেয়েদের গায়ে হাত তুলেননি। আজ সেই মেয়েকেই সবার সামনে এভাবে মারলেন। মাহি কাঁদছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভেতর ফেটে যাচ্ছে, তাও মুখ তালা বদ্ধ করে রেখেছে। তখনই এখানে আগমন ঘটল রুদ্রের। রুদ্র মাহিকে ফায়াজের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। তারপর সামনে তাকিয়ে ভড়কে গেল। আনিতা বেগমকে ওর আম্মু ধরে কি যেন বোঝাচ্ছে। ওর আব্বু মাথা নিচু করে বসে আছে, আর বাকি সবাই মাহির দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র বুঝতে পারছে না আসলে এখানে হচ্ছেটা কি। ওর জানা মতে নূর আর মাহিকে সবাই খুব ভালোবাসে। এভাবে তাকানোর কথা তো না। রুদ্র গিয়ে ওর আব্বুর পাশে বসে বলল, কিছু কি হয়েছে আব্বু? শায়লা বেগম ছেলের পাশে এসে বসে বলে উঠলেন, শোন রুদ্র, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর জন্য আমার বান্ধবীর একটা মেয়ে আছে, ওর সাথে কালকে বিয়ে দেব।
বাবা, সবারই একটা পছন্দ ভালোবাসার ব্যাপার আছে। আমার আগে দরকার ছিল মাহিকে জিজ্ঞেস করার। রুদ্র যা বুঝার বুঝে গেল। লোকে যে বলে মেয়েরা এক লাইন বেশি বুঝে, তা রুদ্র আজকে প্রমাণ পেল। মাহিকে কে বলেছে আগে আগে এসে পণ্ডিতি দেখাতে? রুদ্র তো শুধু বলেছে তুমি চাইলে ঠিক হতে পারো। ও তো আর বলেনি তুমি গিয়ে সবাইকে বলো আমাকে বিয়ে করতে চাও না। বিরক্তিতে মাহির দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। এই মেয়ে এমন কেন? এত কিছুর পরও এত স্ট্রং আছে কিভাবে? আম্মু, আমার কিছু কথা ছিল। বল বাবা। তুমি এই তো বললে সবার একটা পছন্দ ভালোবাসার ব্যাপার স্যাপার আছে, তাহলে শোনো, আমিও এই বিয়েটা করতে চাইছি না। আর আমি এটা মাহিকেও একটু আগে জানিয়েছি। রুদ্রের আব্বু অগ্নিদৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ওনার যা বোঝার উনি বুঝে নিয়েছেন। যে মেয়ে কখনো ওনাদের কথার বাইরে যায়নি, সে কখনো এতগুলো মানুষের সামনে ওনার মাথা নিচু হবে এমন কাজও করতে পারে না। শুধু রুদ্রের ভালোর জন্য এই নাটক করছে। কেন রে? আমি যখন তোকে মেয়েদের ছবি দেখালাম তখন তুই কি বলেছিলি? ঘরে মেয়ে থাকতে বাইরে যাওয়ার কি দরকার? আর আজকে বলছিস তুই ওকে বিয়ে করবি না? ঘরের মেয়ে বলতে কিন্তু রুদ্র একবারও মাহির নাম নেয়নি বড় আম্মু। বলে রুমে ঢুকলো আবির। সবাই জিজ্ঞাসার দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। রুদ্রের আব্বু বলে উঠল, আবির, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো কি বলতে চাও। বড় আব্বু এখানে আসলে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে এখানে দোষ রুদ্রের বেশি। ওর দরকার ছিল বড় আম্মুকে ঘরের মেয়ে না বলে নাম বলার। আর রইল মাহির কথা, ওর কোনো দোষ নেই। রুদ্র ওকে বিয়ে করতে পারবে না বলাতেই ও এত বড় সিদ্ধান্ত নিয়েছে। ও চায়নি রুদ্র সবার সামনে দোষী হোক। আনিতা বেগমের চোখ জলে ভরে উঠল। কোনো দিন মেয়েদের গায়ে হাত তুলেননি, আর আজ এতগুলো মানুষের সামনে মারলেন। তাও মেয়েটা মুখ খুলল না। এত শান্ত শক্ত ধাঁচের কেন মেয়েটা? রূপা বেগম বলে উঠল, তাহলে রুদ্র কাকে বুঝিয়েছে রে আবির? কেন কবিমণি, মাই ছাড়া কি ঘরে আর কেউ নেই? রুদ্রের আব্বু বলে উঠল, নূর। বড় আব্বু। উনি রেগে রুদ্রের দিকে তাকালেন। রুদ্র মাথা নিচু করে বসে আছে। এতক্ষণে মুখ খুললেন নূরের আব্বু। কিন্তু নূর তো ছোট, এখনো তো ওর বিয়ের বয়সই হয়নি। দেখ ছোট ভাই, এত বড় সমস্যা কখনো হতো না যদি আমি ভুল না করতাম। প্লিজ তুই আর কথা বাড়াস না। নূর বিয়ের পরও নূর পড়াশোনা করবে, পড়াশোনা বন্ধ থাকবে না। তারপর সবাই মিলে আরো অনেক কথা হলো। লাস্ট পর্যায়ে ঠিক হলো কাল নূর আর রুদ্রের বিয়ে হবে। আনিতা বেগম মাহির কাছে এসে বললেন, আমি কি এতটাই পর হয়ে গেছি যে একবার সত্যিটা আমাকে বলা যেত না? সব বাদ, ফায়াজকে ভালোবাসিস এটাও একবার বলতে পারলি না? তারপর ফায়াজের সামনে গিয়ে বললেন, তুমি কি মাহিকে বিয়ে করবে বাবা? তুমি রাজি থাকলে আমি তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। কাল একসাথে দুটো বিয়ে হবে। ফায়াজের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। খুশিতে চোখের কোণে এসে জল জমে গেছে। হারাতে হারাতে প্রিয়তমাকে পাচ্ছে, এবার আর হারাতে দেবে না। নিজের রুমে বসেছে মাহি, ওর পাশেই আদিবা। মাহি, তুই তো রুদ্র ভাইয়াকে ভালোবাসিস, তাহলে মিথ্যা কথাও কেন বললি? আদিবা, তোর সাথে সকালে কথা বলবো, এখন নিজের রুমে যা। এইসব পাগলামোর মানে কি? তুই বুঝতে পারছিস তুই কি করছিস? জোর করে আর যাই হোক কখনো ভালোবাসা হয় না। এক ছাদের নিচে থাকলে, এক রুমে থাকলে এমনিতেই হয়ে যায়। তাই নাকি? তাই। আর নূরকে এখনো বিয়ের কথা কেন জানানো হয়নি? এমনি সকালে জানিয়ে দিবে। এটা তোরা কি পুতুল খেলা শুরু করেছিস? যার বিয়ে তার খবর নেই, আর তুই বিয়ে করবি না বলেছিস নূরের জন্য, তাই না? আমার প্রিয় দুটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকবো। আদিবা, তুই এখন যা। আমি আজকেই তোর সাথে ঘুমাবো। একদম না, আমার রুম থেকে বের হ। বলে ঠেলে আদিবাকে বের করে দরজা লাগিয়ে দিল। মাহি, এটা ঠিক না, দরজা খোল, না হলে আমি দরজার সামনে ঘুমাবো। আচ্ছা, ঘুমা। কিছুক্ষণ পর আদিবা চলে গেল নিজের রুমে। মাহি নিচে বসে আছে। হঠাৎ পাশে থেকে গ্লাসটা হাতে নিয়ে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে। সাথে সাথে আয়না ভেঙে চুরমার হয়ে গেল। মাহি হাসতে হাসতে বলল, আমার মনও যে ভেতরে ভেতরে এমন ভেঙে চুরমার হয়ে আছে। কেউ কি বুঝতে পারছে? না, কেউ বুঝবেও না। আমি যে বুঝতে দিব না। আমার প্রিয় মানুষগুলোর সুখের জন্য এর থেকেও বড় বড় কষ্ট বুকের ভেতর যত্ন করে লুকিয়ে রাখবো। নূর ঘুমাতে পারছে না, সাথে ইরিন আর দুইটা মেয়ে। পুরো বাসায় মেহমানে ছড়িয়ে ছিটিয়ে আছে।
একটু পর পর একজন পা এনে ফেলছে উপরে, আবার কখনো হাত। এদের ঘুমানোর অবস্থা খুবই বাজে। নূর উঠে ঘড়ি দেখলো 2টা বাজে। এখনও অনেক রাত বাকি। বাকি রাত কীভাবে ঘুমাবে এই মেয়েগুলোর সাথে? জগ হাতে নিয়ে দেখলো পানি নেই। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ সোফায় ঘুমিয়ে আছে, আবার কেউ নিচে বিছানা করে। খুব সাবধানে পা ফেলে গিয়ে পানি খেয়ে রুমে আসার সময় সামনে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। রুদ্র ভাইয়া, আপনি এখনো ঘুমাননি? ছাদে আসো, কথা আছে। আপনার মাথা ঠিক আছে? এত রাতে আমি আপনার সাথে ছাদে যাব কেন? বেশি কথা বললে লোকজন উঠে যাবে, চুপচাপ ছাদে চলো। কাল আমার আপুর সাথে আপনার বিয়ে, আজকে আমি এত রাতে আপনার সাথে ছাদে কেউ দেখলে বা আপু এই কথা শুনলে কি হবে ভাবতে পারছেন? নূরের কথা শুনে রুদ্র হাসল। এই মেয়ে তাহলে এখনো বিয়ের কথা জানে না? একদম শয়তানের মতো হাসবেন না, ধরে দাঁড়ান, রুমে যাব। রুদ্র অবাক হয়ে নূরের দিকে তাকিয়েছে। ও কখন শয়তানের মতো হাসলো? ওর হাসি কি দেখতে পায় শয়তানের মতো? বেশি কথা না বলে চলো আমার সাথে। এত রাতে আমি আপনার সাথে ছাদে যাব না। তুমি কি চাও বাড়ি ভর্তি লোক তোমাকে আর আমাকে একসাথে দেখুক? তারপর কি হবে বুঝতে পারছো? নূর বাধ্য হয়ে রুদ্রের সাথে ছাদে আসলো। ছাদে এসে নূর তো অবাক, নিচে সুন্দর করে পাটি বিছানো আছে। রুদ্র আর নূর নিচে বসে আছে। রুদ্রের থেকে অনেকটা দূরত্ব রেখে নূর বসেছে। রুদ্র একটা মেহেদি বের করে হাতে নিল। মেহেদি দেখে নূর আগ্রহ নিয়ে তাকিয়েছে। রুদ্র নূরের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য ইশারা করল। নূর কৌতূহলের বশে হাত বাড়িয়ে দিল। রুদ্র নূরের হাত নিয়ে মেহেদি দেওয়া শুরু করলো। নূর হা করে রুদ্রের দিকে তাকিয়েছে। এই ছেলের কি মাথা খারাপ নাকি? নিজের হাতের দিকে তাকিয়ে নূরের গেল মেজাজ খারাপ হয়ে। মেহেদি দিতে জানে না, তাও কেন দিতে আসছে? আপনি এটা কি করলেন? রুদ্র অবাক হওয়ার মতো মুখ করে বলল, কি করেছি? নূর দুঃখী দুঃখী মুখ করে বলল, আমার হাতটাই নষ্ট করে দিলেন। নূর খুব শখ ছিল নিজের হবু বউয়ের হাতে নিজে মেহেদি পরিয়ে দিব। নূর দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে ধরে রেখেছে কে? যান গিয়ে মেহেদি পরিয়ে দেন। আমার এত সুন্দর হাতটাকে নষ্ট কেন করছেন? হবু বউয়ের হাতেই তো পরিয়ে দিচ্ছি। আপনি কি জানেন আপনি একটা পাগল? সেটা তো অনেক আগেই হয়ে গেছি। তাড়াতাড়ি ডক্টর দেখান। আমি নিজেই তো ডক্টর। পাগলের। সেটা তুমি ভালো জানো। আপনার সাথে একটা সুস্থ মানুষ কখনোই থাকতে পারবে না। তুমি থেকে গেলেই হবে। কাল আপনার বিয়ে, এটা সবাই জানে। আমি রুমে যাব। আমার কাজ এখনো শেষ হয়নি। নূর নিজের হাতের দিকে তাকালো। ইস, হাতটার যা তা অবস্থা হয়ে গেছে। আগে এমন হবে জানলে রুম থেকেই বের হতাম না। রুম থেকে তুলে নিয়ে আসতাম। নূর আর কিছু বলল না। কথা বললেই কথা বাড়ে। যাও, আমার কাজ শেষ। নূর আবার হাতের দিকে তাকালো। লাভের মাঝখানে সুন্দর করে রুদ্রের নাম দেখে নূর রেগে গেল। এটা কেমন ফাজলামো রুদ্র ভাই? তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও, আমি ছাদ থেকে টুপ করে তোমাকে নিচে ফেলে দিব। নূর রাগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে গেল। সকালে ঘুম থেকে উঠে মাহি নামাজ পড়বে। অজু করতে ওয়াশরুমে গেল। রাতে মেহেদিগুলো তোলা হয়নি, শুকিয়ে গেছে। অনেক কষ্টে মেহেদি হাত থেকে তুলল। মেহেদি দেওয়া হাতের দিকে তাকিয়ে থমকে গেল। মেহেদির মাঝখানে সুন্দর করে গুটি গুটি করে লেখা ফায়াজ নামটা দেখে চমকে উঠল। লাল টকটকে বেনারসি শাড়ির সাথে কানে গলায় গহনা, 2 হাত ভর্তি চুড়ি, মুখে ভারী মেকআপ। নূর আর মাহি বসে আছে। একটু আগে ওদের ঠিক একরকমভাবে সাজিয়ে গেছে পার্লারের মেয়েরা। এখনো রাগ কমেনি? নূর চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। এত রাগ কেন করছিস? রুদ্র ভাইয়ার খুবই ভালো ছেলে। নূর অগ্নিদৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে বলে উঠল, এত ভালো হলে নিজেই করে নিতি। এক মনে কি দুজনকে জায়গা দেওয়া যায় পাগলি? এতদিন তো রুদ্র ভাইয়াকে বিয়ে করার জন্য পাগল ছিল, হঠাৎ কাল ফাহাদ স্যারের প্রতি এত ভালোবাসা কোথায় থেকে আসলো? হঠাৎ কখন কার প্রতি ভালোবাসা জন্মায় কেউ বলতে পারে না। তোদের এই ঝামেলায় আমাকে কেন জড়ালি? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একে একে সবাই বউ রেখে ওর কাছে আসছে। ও যখন জানতে চায় ওর কাছে কেন বউয়ের জিনিস, তখন ওর বড় আম্মু ওকে সব খুলে বলে। একে একে সবাই ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। পরে বাধ্য হয়ে মাহির দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়। ও চায় না ওর মতো ওর বোনটাও একই কষ্ট পাক। ভালোবাসার মানুষটিকে হারানোর কষ্টটা যে খুবই বাজে। হঠাৎ বাহির থেকে একটা শব্দ আসলো, বর এসেছে। সাথে সাথে মাহির চোখ দিয়ে টপ টপ জল পড়ল। নূর উত্তেজিত হয়ে বলে উঠল, আপু তুই কান্না করছিস কেন? মাহি মুচকি হেসে চোখের জল মুছে বলল, এটা যে সুখের কান্না। ঠিক হয়ে বস, এখনই নিতে আসবে। নূর ভাবনায় পড়ে গেল।
এটা কি আসলে সুখের কান্না? আপুকে দেখে তো এতদিন মনে হয়নি রুদ্র ভাইয়াকে ভালোবাসে না। সব সময় মনে হয়েছে আপু খুব খুশি, আর নিজের বিয়ের সবকিছু আপু নিজেই কিনেছে। ভাইয়ার বিয়ের পাঞ্জাবিটাও আপু পছন্দ করে কিনেছে। কাল রাতেও আমি আপুর চোখে ভাইয়ার জন্য অন্য কিছু দেখেছি। রাতের মধ্যে কি হলো যে ফওয়াজ স্যারকে বিয়ে করতে রাজি হয়ে গেল? উফ, আর কিছু ভাবতে পারছি না। সবকিছু কেমন যেন এক জায়গায় এসে আবার ঘুরে যাচ্ছে। দরজার ঠক ঠক আওয়াজে ভাবনা থেকে বের হলো নূর। আনিতা বেগম এসেছেন, সাথে শুভ্রতা, আদিবা, রুহি, ইরিন। নূর, তোমার বর কিন্তু অনেক গিফটে। আমরা এত কিছু করলাম, এত কষ্ট করলাম, কিন্তু আমাদের এভাবে নিরাশ করলো। তবে যাই বলেন ভাবি, মাহিয়াপুর বর তো চাওয়ার আগেই দিতে রেডি। আজ একদমই স্যার মনে হয়নি, একদম পারফেক্ট জিজু মনে হয়েছে। নূর রেগে বলে উঠল, শুধুমাত্র তোমাদের জন্য আমি বড় বোনের বিয়েতে মজা করতে পারছি না। একটা মাত্র বোন ছিল, তাও একটু মজা করতে পারলাম না। আহারে বেচারি, একদম মন খারাপ করো না। আজ বাদে কাল তো আবার আসবে, তখন না হয় তুমি বাকি পকেট খালি করো। অন্যের জামার পকেট খালি করার ধান্দা মাথা থেকে টুক করে ঝেড়ে ফেলে নূর। তোর জামাই তো একদম কিপটে, বউয়ের একটা মাত্র বান্ধবী ছিলাম, সব দোষ ওই কানা চশমাটা। এই ইরিন, কানা চশমা কে? কেউ না আপু। আমি এসব মানবো না, একদমই মানবো না। কোনো বিয়ে হবে না। আমি আমার আপুকে এমন কিপটে ছেলের কাছে বিয়ে দিব না। রুদ্র অসহায়ের মতো নিজের একটা মাত্র আদরের ছোট বোনের দিকে তাকিয়েছে। এভাবে তাকিয়ে কি বোঝাতে চাও? তুমি ফকির? রুদ্র উপর নিচে মাথা নেড়ে বুঝালো সে ফকির। মিম রাগে গজগজ করে বলল, তাহলে চৌধুরীর বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো কেন? নীল বলে উঠল, মিম, তাহলে তোর ভাইয়ের কোনো বাড়ি মেয়েকে বিয়ে করতে চাওয়া উচিত। তুই চুপ থাক। নীল বুকে হাত দিয়ে দেখলো এখনো বেঁচে আছে কিনা। এত বড় কথা, হাঁটুর সমান মেয়ে, ওকে তুই বলল। আল্লাহ, নীল কালার বিষ দাও, খেয়ে উপরে চলে যায়। তাড়াতাড়ি আশেপাশে তাকালো কেউ দেখছে কিনা। পাশেই কয়েকটা মেয়ে মিটিমিটি হাসছে। মিম, এভাবে কথা বলে না বনুটা আমার। যাও, নূর আর মাইকে স্টেজের মধ্যে নিয়ে আসতে বলো। একদম না, শুধু মাহি আপু আসবে, আর কেউ না। জিজুর কাছ থেকে 10,000 নেওয়া শেষ, আর নিজের বলতেও রাগ হচ্ছে, আর নিজের বলতেও রাগ হচ্ছে। এখনো একটা পয়সা দিল না, আবার বলছে সে নাকি ফকির। ভাইয়ার পকেট তো খালি, সব টাকা নীলের কাছে। বিয়ে বিয়ে তোমার, আর টাকা নীল। নীলের বুক ধুকফুক করছে। এই মেয়ে কি আবার সবার সামনে ওর নাম নেবে? শেষ নীল, আজ তোর মান সম্মান সব শেষ করে দিল এই বিচ্ছি মেয়ে। না। নীলের কল্পনায় এক গ্লাস পানি ঢেলে মিম বলল, বিয়ে তোমার, আর টাকা নীল ভাইয়ার কাছে। ওকে বিয়ে করে বউটাও নীল ভাইয়াকে দিয়ে দাও। বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। নীল অস্বস্তিতে আস্তে করে কেটে পড়ল। সি, বড় ভাইয়ের বউ ও নিয়ে কি করবে? এই মেয়ে আদর পেয়ে দিন দিন বাদর হয়ে যাচ্ছে। এর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু হরিণ কোথায়? আনিতা বেগম দুই মেয়ের সামনে গিয়ে চোখ দুটো জলে ভরে উঠল। কত ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন মেয়ে দুটোকে। নূর তো চোখের সামনে থাকবে, কিন্তু মাহি? মায়ের মন হু হু করে কেঁদে উঠল। ফায়েজের আম্মু নিজের মেয়ের মতো ভালোবাসবে তো, আগলে রাখবে তো? কাল ফায়েজের আম্মুর কথার ধরন ওনার পছন্দ হয়নি। ফায়েজ ছেলেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু ওর আম্মু? মাহি আর নূর স্টেজে বসে আছে। রুদ্র বারবার নূরের দিকে তাকাচ্ছে। মাহি রুদ্রের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বলে উঠল, মনের কথাটা কাছে এসেছিলে তুমি, সেখানে দূরত্বের মাপটা দিতেই পারিনি আমি। এতটা ভালোবেসেছিলাম আমি, যে ভালোবাসা আজকে পূর্ণতা না পেয়ে অপূর্ণতায় ভুগছি আমি। ফায়াজ মাহির দিকে তাকিয়েছে। ইস, একটু পরে এই মিষ্টি মেয়েটা সারা জীবনের জন্য ওর হয়ে যাবে, আর কোনো বাধা আসবে না। লাল টকটকে বেনারসি পরে মেয়েটা ওর ঘরটা আলোয় আলোয় ছড়িয়ে দেবে। আর যেই চোখে কাউকে না পাওয়ার কষ্ট ফুটে আছে, হাজারো জল এসে ভিড় জমাচ্ছে, সেই চোখ একদিন ওকে পাওয়ার জন্য এমন তৃষ্ণার্ত হয়ে উঠবে, এই চোখেও কখনো জল আসতে দেবে না। খুব যত্ন করে আগলে রাখবে এই মেয়েটিকে। বিয়ে পড়ানো শুরু হয়েছে। মাহিকে কবুল বলতে বললে সাথে সাথেই কবুল বলে দিয়েছে। নূরকে কবুল বলতে বলছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কিছুই বলছে না, শুধু মাহির দিকে তাকিয়ে আছে। মাহি হাসার চেষ্টা করে বলল,
বলি দি নূর। কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ শেষ, এখন বিদায় পালা। আনিতা বেগম মাহিকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। নূর ও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু মাহি কাঁদেনি, একটুও কাঁদেনি। নূর নিজের বোনের দিকে অপলক্ষ দৃষ্টিতে তাকিয়েছে। মাহি নূরকে ছেড়েই গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে গেল সবার নজরের বাইরে। রাতের 10টা না বাজতে রুদ্র রুমে যাওয়ার জন্য হাঁসফাঁস করা শুরু করলো। রুদ্রের দিকে তাকিয়ে আবির মুসকে মুসকে হাসছে। আহারে, বেচারা বউয়ের কাছে যাওয়ার জন্য কত কিছুই না করছে, কিন্তু বন্ধুর দল ওকে উঠতেই দিচ্ছে না। আজ বিয়ের রাত, আজ তো একটু দেরি করে রুমে যেতে হবে, কিন্তু আবির কিছু বলতেও পারছে না। নূর নিজের ছোট বোন, মেয়েটা নূর না হলে এতক্ষণে রুদ্রের অবস্থা নাজেহাল হয়ে যেত। যাক, লাস্ট পর্যায়ে রুদ্র ছাড়া পেল। নিজের রুমের সামনে এসে বাঁধল আর এক ঝামেলা। সব কাজিনরা রুদ্রের রুমের সামনে দাঁড়িয়ে আছে। কি চাই এখানে? এত তারা কিসের দেবচি? রুদ্র দুঃখী দুঃখী মুখ করে বলল, ভাবি তুমিও? এত কথা শুনতে চাই না, আমাদের সবাইকে খুশি করো, না হলে বউ পাবে না। ভাই, এবার কোনো চালাকি হবে না। এই, তুই এত পক পক করিস কেন? চুপ থাক। চামচামি কম করো নীল ভাইয়া। ইরিন সহ বাকি সবাই হেসে উঠল। হরিণ, তুমি আসলে কেন? এত কিপটামো করেন কেন? জিজু তো আর প্রতিদিন বিয়ে করবে না। নীল আর কথা না বাড়িয়ে 5,000 টাকা বাড়িয়ে দিল, কিন্তু না, ওরা 10,000-এর কমে নিবে না। বাধ্য হয়ে 10,000 টাকা দিয়ে দিল। টাকা হাতে নিয়ে সুব্রতা, আদিবা, মিম, রুহি সবাই মিটমিট করে হাসছে। ব্যাপার কি নীল, আমার শালিকা একবার বলতেই দিয়ে দিলি, আর ওরা সারাদিন এত এত ঝামেলা করলো তাও দিলি না? নীল আমতা আমতা করে বলে উঠল, সারাদিন তো অনেক ঘুরলাম, তাই ভাবলাম আর কত দেওয়া, কেউ তো লাগবে, দিয়ে দিই। সবাই একসাথে বলে উঠল, আসছে। ইরিন লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। কে বলেছিল নীলকে বলতে? এখন সবাই নিশ্চয়ই উল্টোপাল্টা ভাবছে। নতুন বউ রেখে বাইরে কি করো? সবাই টাকা পেয়ে খুশিতে গদগদ হয়ে চলে গেছে। রুদ্র রুমে ঢুকে দেখে রুমে কেউ নেই। ব্যালকনিতে গিয়ে দেখে ওখানেও নেই। অষ্টমী দেখলো, তাও নেই। তাহলে বউ গেল কোথায়? ওরা কি তাহলে আমাকে বোকা বানালো, নাকি বউ নিজেই পালিয়েছে রুম থেকে? বউ নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে ফায়াজ। ফায়াজের আম্মু রোকেয়া বেগম ছেলের বউকে সব নিয়ম মেনে ঘরে প্রবেশ করালেন। ড্রয়িং রুমে পা রাখতে রোকেয়া বেগম শক্ত কণ্ঠে বলে উঠল, দাঁড়াও নতুন বউ। স্তব্ধ আকাশ, দূর দূরান্তর থেকে কুকুরের আওয়াজ ভেসে আসছে। ঝিঝি পোকারা খেলায় মেতেছে যেন। হালকা বাতাস বইছে। নিস্তব্ধ চারপাশ। মাঝরাতে ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়েছে এক যুবক। হাতে পুড়ে যাওয়া সিগারেটের কিছু অংশ। আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ল। আচ্ছা, আকাশে তাকালে কি কষ্ট কমে? নিজের ভেতরের 7টা উত্তর দিল, মোটেও না। আকাশে তাকালে মনের কোণে লুকিয়ে থাকা কষ্টগুলো বেরিয়ে আসে। আজ নিজের জীবনের হিসেব মিলাচ্ছে আদি। কাল রাতে যখন শুনেছিল নূরের বিয়ে, তাও রুদ্রের সাথে মনে হয়েছিল কেউ হয়তো ওর বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাই তো সকাল না হতেই বাসা থেকে বেরিয়ে গেছিল, আর এখন বাসায় এসেছে। আর যাই হোক, নূরকে রুদ্রের সাথে দেখার শক্তি ওর নেই। আচ্ছা, আমি যখন রুহিকে বিয়ে করেছিলাম তুই কেন এসে আটকালি না? তোর কি একটুও কষ্ট হয়নি? আদি অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। সে আর এই দেশে থাকবে না। 2-1 দিনের মধ্যে এই দেশ ছাড়বে। ও আর কখনো এ দেশের মাটিতে পা রাখবে না। দেশ ছেড়ে সব থেকে প্রথম রুহিকে ডিভোর্স দেবে। তারপর আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। ও চায় না ওর জন্য রুদ্র আর নূরের জীবনে আর কোনো বিপদ আসুক। ফুলে ফুলে সাজানো একটা রুমে বসেছে মাহি। খুব সুন্দর করে যত্ন করে রুমটা সাজানো হয়েছে। বিছানার মাঝখানে খুব সুন্দর করে মাহির নাম লেখা। মাহি কয়েকবার হামি দিচ্ছে। অনেক রাত হয়েছে, খুব ঘুম পাচ্ছে, কিন্তু শাশুড়ি আম্মু খুব কড়াভাবে বলে দিয়েছে বিছানার মাঝখানে মাথা নিচু করে বসে থাকতে, যতক্ষণ না ফায়াজ রুমে আসে। কিছু সময় আগের কথা, মাহি যখন ড্রয়িং রুমে পা রাখে, সাথে সাথে ফায়াজের আম্মু রোকেয়া বেগম বলে উঠল, দাঁড়াও নতুন বউ। এমন শক্ত কণ্ঠে কথা শুনে মাহির পা এমনিতেই থেমে যায়। ফায়াজ অবাক হয়ে তাকিয়েছে ওর আম্মুর দিকে। আমি এক আহাম্মক পেলে বড় করেছি, পুরোই বাপের মতো হয়েছে, এখনো আমি সব বলে দিতে হবে? ফায়াজ লজ্জায় নিচের দিকে তাকিয়ে ফেলল। সি 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 সি, সদ্য বিয়ে করা বউয়ের সামনে ওর আম্মু ওর মান সম্মান চাঁদে উঠাই দিল। যা, বউকে নিয়ে আবার দরজার বাহিরে যা।
কথা না বাড়িয়ে ফায়াজ ঘরের বাইরে যেতে নিলে রোকেয়া বেগম আবার ধমক দিয়ে বলে উঠল, তোকে কি একা যেতে বলছি? বইয়ের হাত ধর। ফায়াজ বুঝতে পারছে না ওর আম্মা এত রেগে আছে কেন। তাও মায়ের কথা মতো মাহির হাত ধরল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে ফায়াজ আর মাহি। রোকেয়া বেগম ওদের সামনে গিয়ে বললেন, এবার বউকে কোলে নিয়ে ঘরে প্রবেশ কর। সাথে সাথে মাহির শরীর মনে হয় বিদ্যুৎ ঝটকা খেল। এতগুলো মানুষের সামনে কোলে নেবে মানে? এই মহিলার কি মাথায় সমস্যা আছে? ফায়াজ হাসি হাসি মুখ করে মাহির দিকে তাকিয়ে কোলে তুলে নিল। এটা এই বংশের নিয়ম। নতুন বউকে প্রথম ঘরে প্রবেশ করানোর সময় বর কোলে করে বাসায় নিয়ে ঢোকে। অনেক মহিলা এসেছিল নতুন বউ দেখতে, কিন্তু রোকেয়া বেগম বলে দিয়েছেন বউ দেখতে যেন সকালে আসে। এমনিতেই আস্তে আস্তে রাত হয়ে গেছে। বউ এখন নিশ্চয়ই ক্লান্ত। বউ দেখার হলে যেন কাল সকালে এসে দেখে যায়। দরজা খোলার সাথে ভাবনা থেকে বের হয় মাহি। পাক্কা 3 ঘন্টা এই একভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। ফায়াজ রুমে এসে মাহিকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে কি 3 ঘন্টা ধরে এভাবে বসে আছে নাকি? মাহি, তুমি এখনো ঘুমাওনি? আর এভাবে বসে আছো কেন? কাপড় চেঞ্জ করনি কেন? মাহি রাগে না পারছে কিছু বলতে। দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়েছে। মা বলবে একদম উঠবে না যতক্ষণ না স্বামী এসে ঘুমটা না সরায়। আর ছেলে বলছে ঘুমায়নি কেন? মাহি, কি হয়েছে? মাহি এক ঝটকায় ঘুমটা সরিয়ে ফায়াজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। এত তাড়াতাড়ি এসেছেন কেন? আর একটু দেরি করে রাতটা শেষ করে সকালেই আসতেন। ফায়াজ বুঝতে পারছে না আজ সবাই কেন ওর ওপর রাগ ঝাড়ছে। কখনো মা প্রেম করেছে, মাকে একবারও জানায়নি। বিয়ে ঠিক করে তারপর মাকে আর জানানোর কি দরকার ছিল? এই নিয়ে মায়ের অভিমান। এখনো মা ছেলের বউয়ের মুখ দেখেনি। যতক্ষণ কথা বলেছে অন্যদিকে তাকিয়ে বলেছে। আর মাহি ঘুমটা বড় করে দিয়ে রেখেছে, যার কারণে তাকালেও বউ দেখার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা রাগ বিয়েতে কাউকে দাওয়াত দিল না, একবার বললেও না। এই নিয়ে হাজার অভিযোগ। আর এদিকে বউ রাগ দেরি করে কেন রুমে আসলো? একটা কিছু হবে এই ভারী শাড়ি খুলে পরার জন্য। শাড়ি আছে, হবে। মুখের ওপর পানি জাতীয় তরল কিছু পড়াতে নূর ভয়ে চিৎকার দিয়ে উঠল। আম্মু চোর বলে সামনে তাকিয়ে দেখে রুদ্র হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। নূরের মনে হলো সে ভুল দেখছে। চোখ কষলে আবার তাকালো, না সত্যি তো দাঁড়িয়েছে। আবার দরজার দিকে তাকালো, এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আমার থেকে দূরে থাকুন, দূরে দূরে, একদম দূরে। রুদ্র খেয়াল করে দেখলো নূর কাঁপছে, কিন্তু কেন? ও তো কিছুই করেনি। নূর দরজার দিকে ইশারা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দরজা বন্ধ। আপনি রুমে আসলেন কিভাবে? রুদ্র এবার বুঝলো নূরের কাঁপাকাঁপির কারণ। বারান্দা দিয়ে এসেছি, আমার রুম থেকে পাইপ দিয়ে তোমার রুমে আসা যায়। ব্যাটা তো দেখি আমার টেকনিক কাজে লাগাইছে। মাহি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। হলুদ শাড়ি পরেছে, কানে গলায় হাতে কিছুই নেই, সব খুলে ফেলেছে। মুখেও কোনো মেকআপ নেই। এই সাধারণের মধ্যে মাহিকে অসাধারণ লাগছে ফায়াজের কাছে। এক দৃষ্টিতে তাকিয়েছে নিজের বউয়ের দিকে। মাহি ফায়াজের দিকে তাকিয়ে অস্বস্তিতে অন্যদিকে ফিরে গেল। ফায়াজ আস্তে আস্তে মাহির দিকে এগিয়ে যাচ্ছে। মাহির বুক ধুকফুক করছে। হঠাৎ মনে পড়ে গেল কলেজের এক বান্ধবীর কথা। তখন মাহি সবে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছিল। তখন ওর একটা বান্ধবীর হঠাৎ বিয়ে হয়ে যায়। ওর নাম লিয়া ছিল। প্রায় 1 মাস পর ওই বান্ধবী কলেজে আসে। সবাই ওকে ঘিরে ধরল। ছেলে কেমন, ছেলে কি করে, বাসরাতে কি হয়েছিল, সব যখন জিজ্ঞাসা করছিল তখন লিয়া ওর বাসরাতের গল্প বলতে শুরু করলো। সবই ঠিক ছিল। লিয়া যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছিল তখন ওর বর মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে ওর সামনে এসে না না না, ওর আর কিছু শুনেনি, শুনতে চায় নাও। সি, মানুষ কিভাবে নিজের বাসরাতের মতো জঘন্য কথা অন্য কারোর কাছে বলতে পারে? মাহির তো ওই কথাগুলো মনে পড়তে লজ্জায় ডুকরে উঠছে। আচ্ছা, ফায়াজেরও কি? আর কিছু ভাবনার আগেই কপালে টুকা পড়ল। উফ বলে কপালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে ফায়াজ মিটমিটি হাসছে। মাহি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো, হাসছে কেন? তুমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে এমন লজ্জায় লাল নীল হচ্ছে কেন? মাহি ফায়াজের কথা শুনে আরও লজ্জায় মাথা নিচু করে নিল। ইস, এই লোক কি তাহলে আমার দিকেই তাকিয়েছিল? আবার মাহির ভাবনার মধ্যে ফায়াজ বলে উঠল, সরে দাঁড়াও, আমি ফ্রেশ হব, 2 রাকাত নামাজ পড়তে হবে। আমি অজু করে এসেছি, আপনি যান।
বলে ওয়াশরুমের দরজা ছেড়ে দাঁড়ালো। রুদ্র সামনে এগোচ্ছে আর নূর ভয়ে এক জায়গায় দাঁড়িয়েছে। নূর অসহায় চোখে তাকালো রুদ্রের দিকে। এদিক ওদিক তাকিয়ে দেখলো পালানোর জায়গা আছে কিনা, কিন্তু না, পালানোর কোনো রাস্তা নেই। সামনে রুদ্র, পিছনে দেওয়াল। রুদ্র নূরের গাল ধরে টান দিয়ে বলল, অনেক তো পালালে, এবার কোথায় যাবে? বাসরাতে পালানোর শাস্তি কি হতে পারে বলো তো? নূর ভয়ে ভয়ে বলল, ভাইয়া আর কখনো এমন হবে না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর বউয়ের মুখে ভাইয়া ডাক খুব তেতো লাগে, কানে ধরে উঠবস করো। নূর অবাক হয়ে বলল, আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছিল, ওর বর ওকে প্রথম রাতে একটা সুন্দর গোল্ডের আংটি গিফট করেছিল। আর আপনি কেমন বর, প্রথম রাতেই বউকে গিফট দেওয়া তো দূর, কানে ধরে উঠবস করাতে বলছেন? রুদ্র অবাক হওয়ার মতো মুখ করে বলল, তুমি কেমন বউ বিয়ের রাতে পালিয়ে চলে আসছো? আমি পালিয়েছি কোথায়? একবারই পাশাপাশি ঘর, এটাকে পালানো বলে নাকি? তাহলে কি বলে? আর দরজায় তো সবাই দাঁড়িয়েছিল, এই রুমে আসলে কিভাবে? পাইপ দিয়ে। কি? হ্যাঁ, বন্ধ করুন, মাছি ঢুকবে। কিন্তু এই ভারী শাড়ি নিয়ে কিভাবে আসলে? শাড়ি নিয়ে কেন আসবো? শাড়ি তো আপনার রুমেই আছে। শাড়ি আমার রুমে আর তুমি এখানে? শাড়ি নিয়ে হাঁটতেই পারছিলাম না, আর পাইপ দিয়ে কিভাবে আসবো, তাই শাড়ি খুলে চলে এসেছি। আদি আকাশের দিকে তাকিয়েছে। হঠাৎ মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে। আদি ফিরে তাকালো না, সে জানে মানুষটি কে। এত রাত রুমে না গিয়ে এখানে কি করছো? কি হলো, কথা বলছো না কেন? না ঘুমিয়ে এখনো জেগে আছো কেন? ঘুম আসছে না? তোমার কি মন খারাপ? জেনে কি করবে? নুনের জন্য মন খারাপ? এখনো ভালোবাসো ওকে? জেনে কি করবে? ফিরিয়ে দিতে পারবে ওকে? আমাকে কি একটু ভালোবাসা যায় না আদি? ঘুমাও গিয়ে, অনেক রাত হয়েছে। তুমি ঘুমাবে না? আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি ভাববো না তো কে ভাববে? খুব জলদি আমি তোমাকে মুক্তি দিচ্ছি। কিসের মুক্তির কথা বলছো? আমি তো কোনো মুক্তি চাই না। আমি কেন প্রতারকের সাথে থাকতে চাই না? শুধু কি আমি প্রতারণা করেছি, তুমি করনি? তাই তো প্রতিনিয়ত এর মাসুল দিতে হচ্ছে। রুহি আর কিছু বলল না। এই নিস্তব্ধ রাতে আকাশের দিকে তাকালো। চোখের কোণে পানিরা খেলা করছে আজ। ইরিন ঘুমিয়ে আছে, বারবার মোবাইল রিং হচ্ছে। বিরক্ত হয়ে কল রিসিভ করে কানে দিল। হ্যালো, কে? অপর পাশ থেকে কেউ বলে উঠল, আজ তোমাকে আমার স্বপ্ন বেশি বেড়ানো মায়াবতী থেকে বেশি মায়াবতী সুন্দরী লেগেছিল। আমি চোখ ফেরাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছি। তোমার মধ্যে জাদু করার তাবিজ আছে, না হলে আমি কখনই ভাবে তোমার মায়া আটকে গেছি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কলটা কেটে গেল। ইরিনের সব ঘুম উড়ে গেল। কে ছিল এটা? এই প্রথমেই আগন্তুক ফোনে কথা বলেছে। প্রতি মাঝরাতে কলটা আসতো, কিন্তু নিঃশ্বাসের শব্দ বাদে আর কিছুই শোনা যেত না। ইরিন তো এটাও জানতো না এটা ছেলে নাকি মেয়ে, কিন্তু আজ কথা বলেছে। ঘুমের জন্য ঠিক কণ্ঠটা বুঝতে পারেনি। ইরিন মোবাইল হাতে নিয়ে বার কয়েক আবার কল দিল, কিন্তু মোবাইল বন্ধ দেখাচ্ছে। কথাগুলো বারবার কানে বাজতেছে। ইস, মারাত্মক কণ্ঠ ছিল। বুকের ভেতর ঝড় তুলে দিয়েছে। বিছানা থেকে নেমে বারান্দায় গেল। তার মানে এই লোক আমার আশেপাশেই আছে। এটা ভাবতেই ভালো লাগায় ছেয়ে গেল মন। আকাশের দিকে তাকিয়ে দেখলো কয়েকটি তারা মিটিমিটি জলজল করছে। বাগানের দিকে তাকিয়ে দেখলো ফুলগুলো হালকা বাতাসে দুলছে। মনের ঘরে কি তাহলে বসন্ত এসে গেছে? নূরের পা ব্যথা হয়ে গেছে উঠবোস করতে করতে, দাড়ি হাঁপাচ্ছে। রুদ্র বিছানায় আয়েশ করে বসে ডেভিল মার্কা হাসি দিয়ে তাকিয়েছে নূরের দিকে। নূর রাগে বিড়বিড় করে নিজেই নিজেকে বলছে, আর পালাবি বাসর ঘর থেকে? শখ মিটেছে পালানোর? বিড়বিড় না করে এদিকে আসো। নূর লক্ষ্মী মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো। রুদ্র নেমে নূরের সামনে হাঁটু গেড়ে বসলো। নূর মনে মনে ভাবছে, এই ছেলেকে এখন প্রপোজ করবে নাকি? নূরের ভাবনায় এক গ্লাস জল ঢেলে দিয়ে রুদ্রর পায়ে সুন্দর একটা পায়েল পরিয়ে দিল। আম্মু বলেছিল বউকে কিছু উপহার দিতে, কিন্তু আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, তাই এই পায়েলটা দিলাম। খুব সুন্দর ভাইয়া। পছন্দ হয়েছে? মাহি নামাজ পড়ে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নেই ফায়েজের চোখে। গভীরভাবে তাকিয়েছে মাহির দিকে। এই মেয়েকে একবার দেখার জন্য ঘামানোর আগে গিয়ে রাস্তার পাশে কত দাঁড়িয়ে থেকেছে শুধু এক নজর দেখার জন্য। আজ সেই মেয়েটা সারা জীবনের জন্য ওর হয়ে গেছে। হাতের পায়েলটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, খুব শখ করে আমি আর রুদ্র দুটা পায়েল কিনেছি একই রকম, কিন্তু তুমি জেগে থাকতে পরিয়ে দেওয়ার সাহস হয়নি। এখন তো ঘুমিয়ে আছো। বলে পায়েলটা পরিয়ে দিল মাহির পায়ে।
মাহির দিকে তাকিয়েছে। আজ রাতে আর সে ঘুমাবে না, তার প্রেয়সীকে দেখেই কাটিয়ে দিবে। খুব সকালে মাহির ঘুম ভেঙে গেল। চোখ খুলে সামনে ফায়াজের মুখটা দেখে চমকে উঠল। আস্তে আস্তে সব চোখের সামনে ভেসে উঠল। শোয়া থেকে উঠে বসতে নিলে চোখ আটকে যায় ফায়াজের এলোমেলো চুলে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। মনে হয় রাতে ঘুমাতে পারেনি, তাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। হঠাৎ রুদ্রের মুখটা ভেসে উঠল। বুকের ভেতর ঝড় তুফান শুরু হয়ে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কোনো রকম শুষ্ক একটা ঢোক গিলে মাহি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। তাও যেন চোখ বাদ মানছে না। ওয়াশরুম থেকে বের হয়ে রুমটা ভালো করে চোখ বোলালো। রুমের সাথেই খুব সুন্দর একটা ব্যালকনি। মাহি গুটি গুটি পায়ে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়ালো। ব্যালকনিতে খুব সুন্দর কয়েক ধরনের ফুলের গাছ। গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। মাহি ফুল বেশি একটা পছন্দ করে না, তবে নূর খুব পছন্দ করে। এখন যদি এই ব্যালকনিটা ওর চোখে পড়তো, খুশিতে পাগল প্রায় হয়ে যেত। মাহি আকাশের দিকে তাকালো। আকাশের কালো চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালি সূর্য আগমনের জন্য অপেক্ষা করছে। রাস্তার দিকে দৃষ্টি দিয়ে দেখলো 1-2টা গাড়ি আসছে, আবার অন্য গাড়ি চলে যাচ্ছে। একদম নির্জন, শান্ত, কোলাহল মুক্ত হয়ে আছে চারপাশ। সকালের হালকা মিষ্টি বাতাস এসে অশান্ত মনকে শান্ত করে দিয়ে যাচ্ছে। মাহি রুমে এসে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। ফায়াজ এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বুকের ওপর ভারী কিছু অনুভব হতেই রুদ্রের ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে ভুরু কুঁচকে নিজের বুকের দিকে তাকালো। সামনে এটা কি? ভালো করে তাকিয়ে দেখে পা সাদা ধপধপে ফর্সা এক পা। প্লাজো অনেকটা উপরে উঠে আসে। রুদ্র উঠে বসলো, নিজের শান্ত দৃষ্টি বিছানার মধ্যে ফেলল। সাথে সাথে চোখ ছানাপানা, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নূরের মাথা রুদ্রের পায়ের কাছে, এক হাত খাট থেকে নিচের দিকে ঝুলে আছে। এক পা রুদ্রের বুকের উপর ছিল, আরেক পা বালিশের মধ্যে। চুল এলোমেলো, গায়ের কাপড়ের ঠিক নেই। রুদ্র হাঁ করে তাকিয়েছে। এত বড় মেয়ে এভাবে ঘুমায়? 5 বছরের বাচ্চাগুলো খুব পরিপাটি হয়ে ঘুমায়, ঘুম থেকে ওঠে। আর সে তো কলেজে পড়া মেয়ে। রুদ্র নিজের হাতটা নূরের মুখের দিকে এগিয়ে নিল। ধুকপুক ধুকপুক করে বুকের সেই পরিচিত কাঁপুনি ক্রমশ বেড়েই চলছে। চুলগুলো মুখ থেকে সরাতেই খুবই অস্বাভাবিকভাবে হার্টবিট করছে। নূরের ঘুমন্ত মুখটা খুবই মায়াবী লাগছে। রুদ্র আস্তে আস্তে নূরের মুখের উপর ঝুঁকে আছে। নূরের কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে গেল রুদ্র। শাড়ি পরতে গিয়ে বারবার রেগে যাচ্ছে মাহি। শাড়িটার কুচি তুলছে, কিন্তু কুচি ঠিক করে উঠছে না। কুচিটা ধরার জন্য আরেকজন দরকার। রেগে মেগে ফায়াজের দিকে তাকালো। এই লোক কি সারা রাত ঘুমায়নি? চোর পাহারা দিয়েছে। পরে পরে না ঘুমিয়ে ওকে তো একটু সাহায্য করতে পারে। কখন জানে আবার কেউ এসে দরজায় কড়া নাড়া শুরু করে। মন তো চাচ্ছে এক জগ পানি নিয়ে উপরে ঢেলে দিতে। আবার চেষ্টা করলো, একটা একটা করে কুচি তুলল। এখন নিচে কুচিগুলোকে সুন্দর করে ভাঁজ করে দিলেই হয়ে যেত। ওর ভাবনার মাঝে কেউ হাঁটু গেড়ে বসে কুচিতে হাত দিল। মাহির শ্বাস যেন আটকে আসছে। ওর পায়ের কাছে ফাজ হাঁটু গেড়ে বসে আছে। নিজের সমস্যা মুখ ফুটে বলতে হয়, হেল্প লাগলে চেয়ে নিতে হয়। সবাই আমার মতো দয়ামান না যে নিচ থেকে এসে করে দিবে। ফায়াজের কথা শেষ হতেই দরজায় ঠক ঠক আওয়াজ তুলে কেউ ডেকে উঠল। ফায়াজ দাঁড়িয়ে মাহিকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত এক নজর দেখে গিয়ে দরজা খুলে দিল। রুমের দরজা খুলতেই কেউ বলে উঠল, ভাইয়া সত্যি সত্যি দরজা খুলে দিলে? আমি তো ভেবে রেখেছিলাম মনে হয় 1 সপ্তাহ এই রুমের দরজা খুলবে না। তুমি আমার ভাই হয়ে এত নিরামিষ? আমি তো 2 সপ্তাহ দরজা খুলতে দিব না আমার জামাইকে। বলেই দাঁত কেলিয়ে হাসা শুরু করলো। ফায়াজ বিড়বিড় করে বলল, এই বিয়াদব মেয়ে আর ভালো হলো না। কি বললে ভাই? আমি কি সিরিয়াস টাইমে চলে আসছি? ইস, আর একটু পরে আসা দরকার ছিল তোমাদের। ফাইজা, তুই এখান থেকে যাবি নাকি আমার হাতে কয়েকটা খাবি? মেয়েটা ফায়াজকে আর কিছু না বলে সাইড কাটিয়ে রুমে ঢুকে গেল। মাহির সামনে গিয়ে ঘুরে ঘুরে মাহিকে দেখা শুরু করলো। উফ, কি হট ভাবি। আমি কেন ছেলে হলাম না? মেয়ে হয়েও ইয়া বড় ক্রাশ খাইছি তোমার উপর। ছেলে হলে নির্ঘাত ভাইয়ের কিছু করার আগেই আমি তোমাকে নিয়ে পালাইতাম। মাহি ড্যাব ড্যাব করে সামনের মেয়েটির দিকে তাকিয়েছে। চিনা নেই জানা নেই এই মেয়েটা এইগুলো কি বলছে। মেয়েটা আবার বলা শুরু করলো, আমি হলাম তোমার একমাত্র ননদিনী ফাইজা।
বাকি পরিচয় পরে বলবো, আগে চলো, মামিমা তোমাকে নিয়ে নিচে যেতে বলেছে। মাহি ফায়াজের দিকে তাকালো। ফায়াজ চোখের ইশারায় বলল ওর সাথে যেতে, বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফায়জা মাহির ভেজা চুলের দিকে ইশারা করে বলল, ভাবি রাতে বুঝি ঘুম ভালো হয়নি? বলেই মিটিমিটি হাসা শুরু করলো। মাহি প্রথমে বুঝতে পারল না, ফায়জার দৃষ্টি খেয়াল করে নিজের দিকে তাকিয়ে বুঝলো এই বজ্জাত মেয়ে ওর ভেজা চুলের দিকে ইশারা করে হাসছে। মাহি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। উফ, ভাবি লজ্জা পেলে না তোমাকে মারাত্মক সুন্দরী লাগে। এখন লজ্জায় লাল নীল না হয়ে নিচে চলো, পরে দেখা যাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, 2-4টি পাপ্পি তোমার গালে পড়ে যাবে। মাহি ফিসফিসে বলল, তুমি যা ভাবছো তেমন কিছু না। মাহির কথা শুনে ফায়জা খিলখিল করে হেসে বলে উঠল, তাহলে কেমন কিছু বলো শুনি। বাড়িতে আজ বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির সামনে রান্নার আয়োজন চলছে। মহিলারা রান্নার সব কিছু এগিয়ে দিচ্ছে। ফায়জা হাঁটছে আর মাহিকে বলছে, জানো ভাবি, বড় মামির খুব শখ ছিল ফায়েজ ভাইয়ার বিয়েতে বড় করে আয়োজন করবে, কিন্তু ভাইয়া তো মামির আশায় জল ঢেলে দিল, তাই মামি প্রথম খুব মন খারাপ করে দিল। মামি প্রথম খুব মন খারাপ করেছিল। পরে মামা বুঝালো বিয়ের পরের দিন না হয় আমরা অনুষ্ঠান করব। তারপর মামি একটু শান্ত হয়েছিল। আজকে মামি অনেক মানুষকে দাওয়াত করেছে। মাহির মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ফায়াজ স্যারের আম্মু কষ্ট পেয়েছে এটা ভাবতেই বিষণ্ণতা ঘিরে ধরল ওকে। তুমি কি ফায়াজ স্যার আপন বোন? ফায়জার মুখটা ইয়া বড় হয়ে বলল, এটা কি বলো ভাবি, তুমি এটাও জানো না ফায়াজ ভাইয়ার কোনো ভাই বোন নেই? তোমরা না ভালোবেসে বিয়ে করেছো, আর ভাইয়া বুঝি তোমার স্যার ছিল? মাহি ফায়জার কথা শুনে ঘাবড়ে গেল। এই ফাইজা, তোরে না বলছি নতুন বউকে নিয়ে আসতে? ফায়জার মাহি পিছনে ফিরে তাকাতেই রোকেয়া বেগম হাঁ করে সামনে তাকিয়েছে। মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে আসলো, মাশাল্লাহ। সকালের নির্মল পরিবেশটা সূর্যের তীব্রতায় দুপুরের হয়ে উঠল। নূর আড়ামোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে মাথায় হাত। অনেক রাত পর্যন্ত জেগে থাকার কারণে ঘুম ভাঙতে এত দেরি। তাড়াতাড়ি রুদ্রের রুম থেকে বের হয়ে নিচে নামলো। নূরকে দেখে আনিতা বেগম রেগে ওর সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আম্মু? এইগুলো কি পরেছো? কেন দেখতে পাচ্ছ না? শাড়ি কোথায়? আর জিন্স টপস, গলায় ওড়না পেঁচানো, এইগুলো কি বিয়ের পরের দিন যে শাড়ি পরতে হয় সেটাও জানো না? নূর মাথা নিচু করে আবার উপরে চলে গেল। কিছুতেই ও শাড়ি পরবে না, দরকার হলে সারা দিন রুম থেকে বের হবে না। রোকেয়া বেগম ফায়জার সামনে গিয়ে দাঁড়াতেই ফায়জা বলে উঠল, আমি তোমার ছেলের বউ এনে দিয়েছি, এবার আমারটা আমাকে দাও। রান্নাঘরে আছে, নিয়ে আয়। ফায়জা এক দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। রোকেয়া বেগম আবার মাহির দিকে তাকালো। রানী গোলাপি শাড়ির সাথে 2 হাতে ভর্তি চুড়ি, উজ্জ্বল ফর্সা গোলগাল মায়াবী চেহারা, টানা টানা চোখ, দেখতে ভীষণ মিষ্টি লাগছে সামনের মেয়েটিকে। ওনার মন খুশিতে ভরে উঠল, কিন্তু মুখে তা বুঝালো না। ফায়াজ ঘুম থেকে উঠছে? মাহি ভয়ে মাথা নিচু করে রেখেছে। আস্তে করে বলল, জি আম্মু। খুশিতে গদগদ হয়ে উঠল রোকেয়া বেগমের মন। ওনার মেয়ে নেই, ছেলের বউ আম্মু ডেকেছে, সেই খুশিতে চোখ চিকচিক করে উঠল। রুমে যাও, আর একটু পরে তোমার বাপের বাড়ি থেকে মানুষ আসবে। নীল, মিম, নূর, শুভ্রতা, আদিবা রেডি হয়ে নিল মাহির শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। রুহির কি হয়েছে কেউ জানে না, কার সাথে কথা বলছে না, দরজা বন্ধ করে বসে আছে। আদি আজ কয়েকদিন ধরে ঠিকমতো বাসায় আসে না। জিশান, আবির, রুদ্র বলেছে সময় করে ওরা একদম মাহির শ্বশুর বাড়ি চলে যাবে। নূর শাড়ি পরেছে, আজও কালো শাড়ি, কালো চুড়ি, হালকা সাজ, চুলগুলো ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। একদম কালোর দিয়ে সাদা শরীরটাকে সাজিয়ে নিয়েছে। সবাই বেরিয়ে পড়ল মাহির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মাহির শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই, কিছুক্ষণ আগে এসেছে ওরা। নূরের বাচ্চা, এমন শরীরে লেগে চিপকায় আসিস কে? দূরে থাক। কেন দেখতে পাচ্ছ না আমার ঠেকা পড়ছে তোমার সাথে চিপকায় থাকতে? বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। তুই আমার থেকে দূরে গিয়ে বস। সবাই কেমন করে জন্য তাকিয়েছে। নূর রেগে নীলের পাশে থেকে উঠে মিমকে নীলের সাথে আর নিজে মিমের জায়গায় বসলো। এক ডাইনি গেছে, আরেক পেট নিয়ে এসে বসেছে। তোদের জন্য কি আমার জায়গা নাই? বারবার পাশে কি